নমস্কার দর্শক বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি সুধা তো শুনে নিয়েছে সুতীর্থ আর জ্যোৎস্নার কথা। এদিকে পেছন থেকে ইমনও ফলো করছে, কিন্তু সে কিছু শুনতে পাচ্ছে না। সুধা বলে, না না, এটা আমি কিছুতেই হতে দেবো না। আর এদিকে দেখা যাচ্ছে সুতীর্থ তো টাকা পাবে, গয়না পাবে, এটা শুনেই যেন সে খুব খুশি। সে তো রাজি হয়ে যায়, যেখানে সে এতদিন রাজিও হতে চাইছিল না। এদিকে ইমন বলে, যেটা গেস করেছিলাম সেটাই হচ্ছে, সেটাই ঠিক মিলে যাচ্ছে। এই জ্যোৎস্না আর এই সুতীর্থর মধ্যে কিছু একটা তো চলছে। এদিকে দেখা যাচ্ছে সুতীর্থর সাথে কথা হয়ে গেলে জ্যোৎস্না চলে যায় বাড়িতে। এদিকে সুধা বলে, আমাকে ফলো করতে হবে সুতীর্থকে, গাড়ি বার করতে বলি। এদিকে ইমন ফলো করতে যাবে কি, তখন ইন্দ্রজিৎ আঙ্কেল তাকে ফোন করে ডেকে নেয়। এদিকে দেখা যাচ্ছে অনিমেষকে সমানে বলে যাচ্ছে ডলি হেরো হেরো বলে। অনিমেষ বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, জিতেছিস, এবার চুপ কর। মেজো কাকা বলে, কি হলো, সব ধিঙ্গিবনা করছে কেন? তখন ডলি বলে, আমরা জিতে গেছি। ঠাম্মিকে বলে ডলি, দেখো মেয়েরা কোনো অংশে কম নাই, আজকে দাদা আর বৌদির মধ্যে কম্পিটিশনে আমরা জিতে গেছি। ঠাম্মি বলে, সে কি দাদু ভাই, তুমি হেরে গেলে? ঠাম্মি বলে, তাহলে দাদু ভাই তুমি যে আমাকে কথা দিয়েছিলে তুমি জিতবে। তখন ঝিনুক বলে, আপনি ভাবলেন কি করে যে জামাইবাবু জিতবে? আমার দিদি তো ঘুড়ি ওড়ানোতে চ্যাম্পিয়ন। তাহলে আজকের উইনার হলো মেয়েরা। কি হিটলার দাদি, এবার কি বলবেন? এই হিটলার নামটা শুনে তো সবাই একটু ভয় পেয়ে যায়, যে না জানি এবার ঠাম্মি কি বলবে। ঠাম্মি চুপ করে তাকিয়ে থাকে ঝিনুকের দিকে। আর এদিকে দেখা যাচ্ছে সুধা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে সুতীর্থর পেছন করতে। বলে, তাড়াতাড়ি চলো অমলদা, নাহলে বাইকটা হারিয়ে পড়লে মুশকিল হবে। তখন ড্রাইভার বলে, না না বৌদিমণি, কিচ্ছু হবে না, আমি দেখে রেখেছি বাইকটাকে। দেখা যাচ্ছে সুতীর্থ এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। তখন সুধাও গাড়িটাকে থামাতে বলে, আর বলে, যে করে হোক আমাকে সুতীর্থদের সাথে কথা বলতেই হবে। যেই সুধা গাড়ি থেকে বেরোয়, অমনি দেখে আরেকটা মেয়ে এসে দেখা করে সুতীর্থর সাথে। সে আর কেউ নেই, সুতীর্থর গার্লফ্রেন্ড। সেই মেয়েটির হাতে হাত রেখে সুতীর্থ কথা বলতে থাকে। সুধা তো দেখে পুরো অবাক হয়ে যায়। এদিকে ঠাম্মি বলে, এই মেয়ে, কি বললে তুমি, কি বললে? তখন বলে, কই, আমি তো কিছু বলিনি। তখন সমুদ্র বলে, আসলে বাবার মতো ওরও আছে আর কি স্বভাব, যে ওই একটু ভুলে যায় না আমার কি। তখন বাবা বলে, তেজের বাবা, যে ও আচ্ছা, তোমারও এরকম রোগ আছে আমার মতো ভুলে যাওয়া। আচ্ছা, আমরা বরং একটা কাজ করি, একটা খাতা করবে, হ্যাঁ, সেটা সঙ্গে নিয়ে ঘুরবে, সেখানে সবার নাম লিখে রাখবে। সাইড থেকে তো ছোটকা খুব হাসছে, বুঝলে তো শামু? আর এটা শুনে তো সবাই হাসতে থাকে। সমুদ্র অলি তখন বলে, বাবা ওর নাম শামুক নয়, ঝিনুক। বলে, আরে ধুর বাবা, হোক না কেন, নামে কি এসে যায়? তখন ঠাম্মি বলে, চুপ করো তোমরা, তুমি এখানে কি করছো, লজ্জা নেই তোমাদের যে কথায় কথায় এখানে চলে আসো? ঝিনুককে বলে। তখন সমুদ্র বলে, ওর তো কোনো দোষ নেই, দাদাভাই ডেকেছিল। দাদাভাই, তাই না? তখন তো হাঁ করে থাকে তেজ, আর ঠাম্মির দিকে তাকায়, কিছু বলতে পারে না। তেজ মনে মনে বলে, এই বাড়িতে তো দেখছি সবাই আস্তে আস্তে মিথ্যেবাদী হয়ে যাচ্ছে, কারণ ঝিনুককে ফোন করে তো সমুদ্র ডেকেছে, তেজ নয়। দেখা যাচ্ছে ঝিনুক খুব ন্যাংড়াচ্ছে, তার পায়ে কাটা বিঁধেছে। কিভাবে? সে গার্ডেন দিয়ে হাঁটতে হাঁটতে সেই কাঁটাটাই তার পায়ে বিঁধেছে, যেই কাঁটার গাছটা সুধার পিঠে সে গুজে দিয়েছিল। আর সে মনে মনে এটাও বলে, সুধার জন্য যেই কাঁটাটা আমি তৈরি করলাম সেটা আমার পায়ে বিঁধলো। এদিকে সুধা বলে, যাকে ভালোবেসে দিদিভাই বাড়ি ছাড়তে রাজি আছে, নিজের সংসার ভাঙতে রাজি আছে, সে অন্য কোনো মেয়েকে ভালোবাসে? ওরা কি কথা বলছে আমাকে শুনতেই হবে। আমি জানি অন্যের কথা শোনা অপরাধ, অন্যায়, কিন্তু আমাকে দিদিভাইয়ের জন্য এটা করতেই হবে। আমি নিরুপায়, কিছু করার নেই। এদিকে মেয়েটি বলে, যে তোমার এত দেরি হলো যে সুইটহার্ট? তখন বলে, জ্যোৎস্নার জন্য। তখন বলে, তুমি বলো নিয়ে জ্যোৎস্নাকে আমাদের সম্পর্কের কথা? ওই মেয়েটা কেন এখনো হাত ধুয়ে তোমার পেছনে পড়ে আছে? আর ওদিক থেকে সুধা আসছে কথাটা শোনার জন্য। তীর্থ বলে, জ্যোৎস্না আমাকে অ্যালবামের জন্য ফাইন্যান্সটা জোগাড় করে দেবে বলেছে, টাকাটা আমার খুব দরকার। আর এদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্নার বৌদি সুধা একদম হেঁটে হেঁটে চলে আসছে তাদের কাছে। এবার তো তাদের সামনে এসে দাঁড়িয়েই পড়ে। সুতীর্থ সুধাকে দেখে খুব অবাক হয়ে যায়। সুতীর্থকে এসে বলে, যে কটা টাকার জন্য আপনি এত নিচে নামলেন? তখন মেয়েটা বলে, কাকে কথা শোনাচ্ছেন জানেন? তখন সুধা বলে, একটা সুবিধাবাদী মানুষকে। মেয়েটি বলে, হাউ ডিয়ার ইউ, কে আপনি? সুধা বলে, আমি বসু মল্লিক বাড়ির বড় বউ। আপনাদের মতো পুরুষ মানুষরা কি মনে করেন যে মেয়েদের মন বলে কিছু নেই, তাদের সাথে যখন খুশি যেভাবে খুশি খেলা যায়? সুধা বলে, আপনার জীবনে অন্য কোনো একজন মেয়ে আছে, কিন্তু তাও কেন আপনার ভালোবাসার জালে দিদিকে আপনি ভুলিয়ে রেখেছেন? আপনি জানেন না দিদিভাই বিবাহিত, দিদিভাই একটা সংসার আছে, তারপরেও কেন দিদিভাইকে এভাবে ঠকালেন? ছি, আপনি এতটা নীচ, আপনার এই চেহারা আমি দিদিভাইকে জানাবো, আর তার সাথে পুলিশেও খবর দেবো। সুতীর্থ বলে, সুধা দেবী, 1 মিনিট, আমার কথাটা শুনুন প্লিজ। সুতীর্থ বলে, মিঠুর কথাটা আমি জ্যোৎস্নাকে বলতে পারিনি, ভয়ে। কিন্তু সুধা বলে, কিসের ভয়ে? বলে, যদি জেদের বসে ও কিছু করে বসে সেই জন্য। জ্যোৎস্নাকে বাধ্য করিনি, আমি বলেছি এটা ভুলে যেতে, কিন্তু ও নিজেই নিজের বিয়েটাকে ভাঙছে। ইমন তখন এসে বলে ঠাম্মিকে, এরা তো সব চিটিংবাজ, চিটিং করছিল এরা। তখন ঝিনুক বলে, এই আমার দিদি চিটিংবাজ নয়, তুমি তো চিটিং করছিলে আমার দিদির সাথে। ঝিনুক বলে, ইমন বলে ঝিনুককে, যে আমার নাম না ইমন, এই লিটিল বেবি বলাটা না বন্ধ করো। সমুদ্র হেসে ওঠে, ঝিনুকও।
তেজের বাবা তখন বলেন, আরে বাবা, ও নাম ভুলে যায়, তোমারটা যে মনে আছে এটাই তোমার ভাগ্য। ঝিনুক তখন বলতেই থাকে, লিটিল বেবি চিটার, লিটিল বেবি চিটার। তখন ঝিনুক বলে রেগে ওঠে ইমন। বলে, তুমি আমাকে চিটার বলছো, তাহলে তুমি কি? ঝিনুক বলে, আমি তোমার টিচার, তুমি হলে আমার দুর্বল ছাত্রী। চিন্তা করো না, হ্যাঁ, আমি তোমাকে একদম বেতের বাড়ি মেরে মেরে একদম সোজা করে দেবো। তখন কথা বলতে গেলে তাকে তো কথা বলতেই দেয় না ঝিনুক, বলতে থাকে, আমি তো 100 বার বলবো লিটিল বেবি চিটার, লিটিল বেবি চিটার। এরপরে ঠাম্মি বলে, চুপ করো, অনেক হয়েছে। মেয়েরা কোথায় নম্র ভদ্র হবে তা না, যেমন দিদি তা তেমনই বোন। ছোটকা বলে, মা ছাড়ো না এসব, মেয়েরা যখন জিতেছে তখন তাদেরকে পুরস্কৃত করা হোক, কি পুরস্কার দেওয়া হবে সেটা বরঞ্চ আমরা ডিসাইড করি। উজ্জ্বল বলে, আমার বউ আমার কাছে যা চাইবে আমি তাই দিতে রাজি। শাড়ি গয়না তোমার কি লাগবে বলো না বউ। মনে মনে জ্যোৎস্না বলে, মুক্তি, আমার এই অদৃশ্য জেলখানা থেকে মুক্তি চাই, আজ রাতেই সেটা আমি নিয়ে ছাড়বো। এই ভাবতে ভাবতে জ্যোৎস্না নিজের ঘরে চলে যায়। এদিকে সমুদ্র তেজকে বলে, কিরে দাদা, হেরে তো বসে আছিস, বৌদিকে কি উপহার দিবি তুই? তখন তেজের তো সেই সুধা ম্যারেজ বিউরোর কথা মনেই আছে, সেই স্বপ্নটা, যেই স্বপ্নটা সুধা তেজকে বলেছিল কাঁদতে কাঁদতে। তখন তেজ মনে মনে বলে, উপহার তো আপনার জন্য অপেক্ষা করে বসে আছে সুধা, কিন্তু কোথায় আপনি? সুধা বলে, দিদিভাই নিজে থেকে বাড়ি থেকে বেরোতে চেয়েছে, কিন্তু কেন? সুতীর্থ বলে, কারণ জ্যোৎস্না আজও আমাকে ভুলতে পারিনি, তাই আজও স্বপ্ন দেখে আমার সাথে থাকার। সব স্বপ্ন তো সত্যি হয় না। সুতীর্থ তখন সবটা সুধাকে বলে যে জ্যোৎস্না আমার কলেজ লাইফের বন্ধু, কলেজ লাইফ থেকে জ্যোৎস্না আমাকে ভালোবাসে। ও তো অনেক বড়লোক বাড়ির মেয়ে, আর আমি তখন সামান্য একটা গায়ক, তেলে জলে কি মিশ খায়। আর ও যে আমাকে ভালোবাসে এই কথাটা ঠাম্মি জানতে পেরে যায়, তখন তাকে বিয়েটা দিয়ে দেয়। সময় অনেকটা এগিয়ে গেছে, কিন্তু জ্যোৎস্না এখনও তার কলেজ লাইফেই পড়ে আছে। দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে সেটা আপনি জানতেন না, তাহলে কেন বিয়ের পরে ওর সাথে যোগাযোগ করেছিলেন আপনি? সুতীর্থ বলে, আমি না, তোমার দিদিভাই আমার সাথে যোগাযোগ করেছিল, একবার নয়, বারবার। আপনি তো জানেন যে দিদিভাইয়ের মনে আপনার জন্য সফট কর্নার আছে, তাহলে কেন আপনি বাধা দেননি? সুতীর্থ বলে, আমি বলতে চেয়েছি, অনেকবার বলতে চেয়েছি, কিন্তু জ্যোৎস্না আমার কোনো কথা শোনেনি, আমাকে বারবার করে ইমোশনাল ব্ল্যাকমেল করে দেখা করতে চেয়েছে। হয়তো বসু মল্লিক পরিবারের এই দমবন্ধ অবস্থা থেকে সে বেরিয়ে আসতে চাইছে, তাই বারবার আমার হাত ধরতে চেয়েছে। হয়তো আমার সাথে সম্পর্কটা ভেঙে উজ্জ্বলের সাথে ওর বিয়ে দিয়েছিল বলে ওর এতটা রাগ। তখন বলে যে আপনার সাথে তো দিদি পালাতে চেয়েছে, আপনি সেখানে বাধা দেননি কেন, রাজি হয়ে গেছেন কেন? সুতীর্থ বলে, তখন জ্যোৎস্না আমাকে টাকা দিতে চেয়েছিল, বলে সামান্য করে টাকার জন্য দিদিভাই ইমোশন নিয়ে খেলছেন আপনি? সুতীর্থ বলে, না, কিন্তু আজকে আমার বিপদ জেনে যখন ও টাকা দিতে চাইলো আমি মানা করতে পারলাম না। বিশ্বাস করুন, আমি চাই না যে জ্যোৎস্না আমাকে মনে রাখুক, আমাকে ভুলে যাক, কারণ আমি আর সেই কলেজ লাইফে ফিরে যেতে চাই না, কারণ আমি মিঠুর সাথে অনেকটা এগিয়ে গেছি, আমি ওর সাথেই নতুন জীবন শুরু করতে চাই। তাহলে আপনিও দিদিভাইয়ের জীবন থেকে অনেক দূরে চলে যান। আমি বলছি আপনাকে, কটা টাকার জন্য আপনি দিদিভাইয়ের জীবনটা নষ্ট করে দেবেন না। দিদিভাই যদি এভাবে বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে অনেক কটা মানুষ আঘাত পাবে, সংসারটা ভেসে যাবে, আর জেনে বুঝে আমি এত বড় ভুল দিদিভাইকে করতে দেবো না। আপনি যদি দিদিভাইয়ের জীবন থেকে না যান তাহলে কিন্তু আমি আপনার কথা আর এনার কথা দিদিভাইকে জানাতে বাধ্য হব। দেখা যাচ্ছে সুধার ঘর বেলুন দিয়ে সাজানো হচ্ছে, সবাই মিলে তাড়াতাড়ি করছে। তেজ বলে, তাড়াতাড়ি কর, না হলে উনি চলে আসবেন। ঝিনুক বলে, দেখবেন জামাইবাবু, দিদির এগুলো এই সারপ্রাইজটা দারুণ পছন্দ হবে। তেজ বলে, হ্যাঁ পছন্দ তো হবে, কিন্তু উনি আবার চলে আসবেন না তো এসব শেষ হওয়ার আগে? তোমার দিদি কোথায়, তাকে তো দেখছি না। ঝিনুক বলে, তাই তো দেখছি না তো, সে ঘুড়ি ওড়ানোর সময় থেকে দেখতে পাচ্ছি না। তেজ বলে, তখন বলে, হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন। তখন তেজ বলে, হ্যাঁ কাজ, শুধু কাজেই ব্যস্ত থাকেন তিনি। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মি ডাকছে, তারা তো ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে যে হিটলার দাদি আবার কিছু ধরে ফেললো না তো। তেজ ঠাম্মির কাছে আসে, এসে বলে, তোমাকে যে বলেছিলাম যে এসএমবি মালিককে ডাকতে, কোথায় ডাকলে না তো? ঠাম্মি বলে। তেজ তখন বলে, হ্যাঁ হ্যাঁ। এদিকে দেখা যাচ্ছে ব্যাগের মধ্যে টাকা প্যাক করে ঠাম্মি আর তেজের বাবা। সেই সময় সুধা চলে আসে, সুধা দাঁড়ায়, আর তেজ তো সুধার দিকেই তাকায়। তখন বলে, ঠাম্মি বলে, ওদিকে কি দেখছো? তখন সুধার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তুমি এখানে? তোমাকে বলেছি না তুমি এখানে আসবে না? সুধা বলে, আমি বাগানে কাজ করছিলাম। তেজের ঠাম্মি বলে, অনেক কাজ করেছো তুমি, দেখেছো তো ফ্যাক্টরিতে গজাননের উৎসব কেমন ধুমধাম করে হয়েছে। তার জন্য গড়তে জানতে হয় সুধা, তোমার মতো মেয়েরা যারা সংসার ভাঙতে জানে তারা অন্যের বিয়ের সময় বা অন্য কিছুতে গড়তে জানে না। তেজের বাবা মনে মনে বলেন, যার জন্য ফ্যাক্টরি পুজো সম্পন্ন হলো তার কদরই মা করছেন না। ঠাম্মি বলে, ওই এসএমবি কোম্পানির মালিক, তার তো নামই জানতে পারলাম না এখনো পর্যন্ত, তো তাকে পুরস্কৃত করতে হবে তো। সুধা তো অবাক হয়ে তেজের দিকে তাকায়, তেজও একবার ঠাম্মির দিকে একবার সুধার দিকে তাকায়। নামটা কি শুনি? তখন তেজের বাবা সু বলতে যায় কি সবাই অবাক হয়ে যায়। ছোটকা বলে, তেজ। তেজ তখন বলে, সুতেজ। ঠাম্মি বলে, সুতেজ, সে আবার কেমন নাম? তা সে ছেলে না মেয়ে? তেজের বাবা বলে, মেয়ে, আর তেজ বলে ছেলে। আমি বলে, কি বলছো কি তোমরা, পরিষ্কার করে বলো, কেউ বলছো ছেলে, কে বলছো মেয়ে? দুটোই। তেজ বলে, মানে ছেলে মেয়ে দুটোই। ছোটকাও মাথা নাড়ায়, মনে মনে বলে, ঠাম্মির যে প্রশ্নের মুখোমুখি হতে হবে সেটা আমরা কেউ ভাবিনি।
ঠাম্মি বলে দুটোই, তোমরা যে কি বলো না আমি কিছু বুঝতে পারি না। তখন ঠাম্মির কাশি ওঠে। তেজের বাবা বলে কি হলো, কাশছো কেন? বলে কিছু না, ঠান্ডা লেগেছে। ঠাম্মি বলে ওই এসএমবি কোম্পানি মালিকের সাথে আমার দেখা করার কোনো দরকার নেই, এটা ওকে দিও। তেজের হাতে দেয়। এই বিপকেসে 2 লাখ টাকা আছে, এটা দিও ওকে। ওই দুর্যোগের দিনে এত সুন্দর করে আমার গজাননের আয়োজন করে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। বলবে আমি এটা তাকে পুরস্কার দিলুম, আরো টাকা যদি লাগে তাকে দেবো আমি। বলো যে তাকে 2 হাত ভরে আমি আশীর্বাদ করছি। সুধা তো মনে মনে খুব খুশি হন, গজাননের দিকে তাকিয়ে তাকে প্রণাম করেন। কারণ এই যে ঠাম্মির যে আশীর্বাদটা তিনি পেলেন, সরাসরি না হলেও ঘুরিয়ে পেঁচিয়ে আশীর্বাদটা তো সুধার কাছেই গেল। মনে মনে বলে সুধা, ঠাম্মি একদিন আপনি ঠিক বুঝবেন, যে ভাঙতে জানে সে গড়তেও জানে। খারাপ জিনিস মুছে ফেলায় নতুনের সৃষ্টি হয়। একদিন সুধা আপনাকে ঠিক বোঝাবে। এদিকে তো সুধা নিজের ঘরে যাচ্ছে, আর এইটাই মনে মনে ভাবছে যে আমাকে দিদিভাইয়ের সাথে কথা বলতেই হবে। পরে যখন সুধা ঘরে যায়, দেখে যে ঘরটা সুন্দর করে বেলুন দিয়ে সাজানো, সুন্দরভাবে ডেকোরেশন করা, আর সেখানে রাখা আছে সুধা নামের সেই বোর্ড, সুধা ম্যারেজ ব্যুরো। সুধা বলে এসব কি, কে করলো এসব? তখন সবাই মিলে চলে আসে আর সারপ্রাইজ বলে ওঠে। তেজও আসে, সুধার সামনে এসে দাঁড়ায়। ঝিনুক বলে তোর পছন্দ হয়েছে তো? সুধা বলে হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু এসব কি? তখন তেজ বলে আপনার উপহার। তেজ বলে আপনার জন্য ফ্যাক্টরিতে গণেশ পুজো এত সুন্দর করে হলো, প্লাস ঘুড়ি ওড়ানোতে আপনারা মেয়েরা সবাই জিতলেন। উপহার তো আপনার পাওনা ছিল। বাড়ির পেছনের সিঁড়িটা যেটা ছাদ অব্দি আসে সেটা আমি মেরামত করাচ্ছি। এবার থেকে এটাই হবে আপনার ম্যারেজ ব্যুরো অফিস। সুধা তো শুনে খুব খুশি হয়ে যায়। আর চিরকুট বলে বৌদি হবে তার মালকিন। বলে ইয়ে বলে চিৎকার করে ওঠে। সবাই মিলে বৌদি বৌদি করে ওঠে। সুধার চোখে জল। তেজ বলে আপনার চোখে জল কেন? ঝিনুক বলে কি রে দিদি, জামাইবাবু তোর জন্য এত করলো, তুই এখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকবি? সুধা বলে আপনার জন্য আমার জন্য এতটা কেউ কিছু করবে এটা আমি কখনো ভাবতে পারিনি রে। তখন তেজ সুধাকে একটা বক্স দেয়, বলে এটাতে আপনার ভিজিটিং কার্ড আছে, নিন। আর ঠাম্মি বলেছে পুজো যেহেতু এত সুন্দরভাবে হয়েছে, তাই পারিশ্রমিকটা এসএমবি কোম্পানির মালিককে তুলে দিতে। তাই এই 2 লক্ষ টাকা আপনার প্রাপ্য, এটা আপনার প্রাপ্য, এটা নিন। তখন সুধা বলে কিন্তু এই টাকাটা তো, তেজ বলে ঠাম্মি খুশি হয়ে দিয়েছেন, ফিরিয়ে দেবেন না। বলে কিন্তু মিস্টার বসু মল্লিক, ঠাম্মি জানেন না যে এই কাজ কে করেছে। হয়তো তেজ বলে জানার দরকার নেই তো, আমি জানি তো যে আপনি আড়াল থেকে সবাইকে হেল্প করতে চান, সবার পাশে থাকতে চান, ভালোবাসেন এটা করতে। আপনি কাজ করতে ভালোবাসেন সুধা, নিজের পায়ে দাঁড়াতে চান। দেখবেন আপনার স্বপ্ন পূরণ হবেই। পরে সেই টাকার ব্যাগটা সুধার হাতে দেয়। সুধা সেটা নেয়। তেজ বলে অলরেডি অনেক এনকোয়ারি চলে এসছে, আপনার নাম্বার আমি দিয়ে দিয়েছি, কথা বলে নেবেন। তেজ বসু মল্লিক কথা দিয়ে কথা রাখতে জানে সুধা। বলেছিলাম না আপনার স্বপ্ন পূরণের পাশে সবসময় আমি থাকবো, আমি আছি সুধা। সুধা তেজের দিকেই তাকিয়ে থাকে। নিজে সবটা দিয়ে আমি আপনার পাশে দাঁড়াবো, কথা দিচ্ছি। সুধা খুব খুশি হয়, তেজের দিকে তাকিয়ে থাকে। তেজও সুধার দিকে তাকিয়ে থাকে। এবার এদের দুজনকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে ছোটরা সবাই কেসে ওঠে। ঝিনুক বলে বলছিলাম যে তোমাদের যদি প্রাইভেসি লাগে তো আমরা চলে যাচ্ছি। সবাই যেতে যাবে কি? তেজ বলে না না থাক থাক, তোমার দিদির তো আবার আমার সাথে একা থাকতে সমস্যা, তাই তোমরা থাকো, আমি যাচ্ছি। সুধা বলে মিস্টার বসু মল্লিক, আপনি আমার জন্য এত কিছু করেছেন, সবার সাথে লড়েছেন। তেজ বলে হ্যাঁ কথা দিয়েছিলাম তো। তেজ বলে আপনার পাশে দাঁড়াবো বলেছিলাম তো। সুধা বলে আমি কখনো ভাবতে পারিনি আপনার মতো মানুষকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পাবো। আপনি আবার আমাকে সম্পর্কের প্রতি বিশ্বাস করতে শিখিয়েছেন। যে সমাজে স্বামীরা শুধুমাত্র স্ত্রীর উপর অধিকার ফলাতে জানে, সেখানে আপনি আমাকে সম্মান দিয়েছেন। অন্ধকার ফোরালেই যে আলোর হদিশ পাওয়া যায়, সেটা আপনি আমাকে শিখিয়েছেন মিস্টার বসু মল্লিক। আমি সবসময় চেয়েছি নিজের পায়ে দাঁড়াতে, তার প্রথম পদক্ষেপটা শুধুমাত্র আপনার জন্যই সম্ভব হয়েছে, তার জন্য আপনাকে ধন্যবাদ। আবার দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি পর্ব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে।